নমস্কার, I am Dr. R.P. Mondol, কনসালটেন্ট ডায়াবেটিস অ্যান্ড মেন্টাল হেলথ। আমি ডায়াবেটিস এবং মেন্টাল হেলথ এবং অন্যান্য যে সমস্ত ক্রনিক ডিজিজ সেগুলো নিয়েও চিকিৎসা দিয়ে থাকি এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের সঠিক রাস্তাটা দেখিয়ে থাকি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে মাথা ব্যথার কারণ বা মাথা ব্যথায় কখন সতর্ক হবেন এবং এর প্রতিকার কী। কারণ সম্পর্কে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এখন সতর্ক কখন হতে হবে এবং এর প্রতিকার হিসেবে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি সে বিষয়টিও আমরা এখানে দেখব। মাথা ব্যথায় ভোগেননি এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া খুব দুষ্কর। কোনো না কোনো সময় আমরা প্রত্যেকেই এর শিকার হয়েছি। কখন আমরা সতর্ক হব সেই বিষয়টা যদি আমরা বলে থাকি, দেখুন, সাধারণত মাথা ব্যথা আমরা দেখে থাকি যে কোনো কারণেই হতে পারে, খুব সামান্য কারণে সাময়িকভাবে যদি হয় সেগুলি নিয়ে আমরা ইগনোর করতে পারি এবং যখন দেখবেন যন্ত্রণা দীর্ঘদিন ধরেই হচ্ছে, আবার কমেও যাচ্ছে, আবার রোগীর কোনো নিউরোলজিক্যাল কোনো সমস্যা নেই, তখন বুঝতে হবে এই ব্যথার অন্য কোনো রোগের বহিঃপ্রকাশ নয়, এটা সাধারণ মাথা ব্যথা। তাহলে কি করতে হবে? ইউ শুড অ্যাভয়েড দ্য ট্রিগার ফ্যাক্টর অফ হেডেক। কিছু কিছু ওই যে ট্রিগার ফ্যাক্টর রয়েছে, যে সমস্ত কারণে আমাদের মাথা ব্যথা হয়, সেই মাথা ব্যথার কারণগুলিকে এড়িয়ে চলতে হবে। যেমন আমরা সেই ধরনের মাথা ব্যথার এড়িয়ে চলার জন্য যে কারণগুলি আমরা বলতে পারি, যেমন কোনো রোগীর বা রোগিনীর মাথা ব্যথার ট্রিগার ফ্যাক্টর হিসাবে যেটা কাজ করে সেগুলি হলো রোদে যাওয়া, রোদের মধ্যে ঘোরার পরেই দেখা যাচ্ছে তার মাথার যন্ত্রণা শুরু হচ্ছে। তাহলে রোদে ঘোরা হবে না, এই রোদকে অ্যাভয়েড করতে হবে, ছাতা মাথায় দিয়ে যেতে হবে। বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার রাত জাগা, সেটা পড়াশোনার কারণে হোক বা রোগীর শুশ্রূষার জন্যেও হতে পারে, যে কোনো কারণে তাকে রাত জাগতে হচ্ছে, তখন তার মাথা ব্যথা হতে পারে। উগ্র গন্ধের ফলেও মাথা ব্যথা হতে পারে। কিছু অ্যালার্জেন্ট, যেমন ডাস্ট অ্যালার্জি থাকলে ডাস্ট অ্যালার্জি থেকেও তার মাথা ব্যথা হতে পারে। এবং পোলেন্স, ফুলের রেণু থেকেও মাথার যন্ত্রণা হতে পারে। এবং অত্যন্ত উজ্জ্বল আলো, যেমন ওই লেদের থেকে যে আলোটা বার হয়, এমন কিছু উজ্জ্বল আলো তার মাথা ব্যথার কারণ হতে পারে। শব্দ, বিকট শব্দ হচ্ছে বা সারাদিন ধরে একটা শব্দ, অসহ্যকর শব্দ, সেই শব্দের কারণেও তার মাথা ব্যথা হতে পারে। অ্যাংজাইটি নেই এমন মানুষ তো খুব কম রয়েছে, সুতরাং অ্যাংজাইটির কারণেও মাথার যন্ত্রণা হতে পারে। টেনশন, কোনো বিষয় নিয়ে, ছেলে স্কুলে গেছে বা ছেলে কোথাও গেছে, এখনও তার ফোন পেলাম না, তার সংবাদ জানতে পারছি না, ইত্যাদি কারণেও আমরা সবসময় টেনশন করে থাকি। এখন এই মুঠোফোনের যুগে আমরা টেনশনটা যেন বাড়িয়ে ফেলেছি। একটা সময় বাড়ির বাইরে কেউ গেলে বা বাইরে কোথাও যাওয়ার পরে, পৌঁছানোর পরে চিঠি লিখবে, চিঠির তারপরে পোস্ট করবে এবং তারপরে আমার কাছে সেই সংবাদটা আসবে, পৌঁছানোর সংবাদটা। এখন আমরা নির্দিষ্ট সময়ে সে পৌঁছাতে পারছে কিনা সেটা দেখার জন্যও আমরা ভীষণভাবে টেনশনে জড়িয়ে পড়ি। এবং এই টেনশন থেকেও যে ছেলেটি বা মেয়েটি আমার গেল, এখনও তো কোনো তার পৌঁছানোর খবরটা পেলাম না, অমনি টেনশন শুরু হয়ে গেল, তার থেকেও মাথার যন্ত্রণা হতে পারে। সুতরাং এই মাথার যন্ত্রণা বিভিন্ন কারণগুলিকে যদি আমরা সঠিক সময়ে অ্যাভয়েড করে চলতে পারি, তাহলে কিন্তু মাথার যন্ত্রণা নিয়ে আমাদের অত বেশি
ভুগতে হবে না। এটা হচ্ছে যেগুলি সাময়িকভাবে যে মাথার যন্ত্রণা হয়, সাধারণ মাথার যন্ত্রণা, যেখানে কোনো নিউরোলজিক্যাল কোনো সমস্যা নেই আমরা দেখেছি, বা দীর্ঘদিন ধরে সেটা হচ্ছে না। এটা সাধারণ মাথা ব্যথা। এই ট্রিগার ফ্যাক্টরগুলিকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, এখান থেকে মুক্তি পাওয়া যেতে পারে। দ্বিতীয়ত, অপরপক্ষে আমরা কি বলতে পারি, যে যখন ব্যথা হঠাৎ শুরু হলো এবং তার সঙ্গে আরও কিছু সমস্যা দেখা দিল, যেমন চোখে ঝাপসা দেখা, কথা জড়িয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া, হাত উপরের দিকে তুলতে না পারা, চলাফেরায় অসুবিধা হওয়া, হাত পা বেঁকে যাওয়া, জ্বর হওয়া এবং খিদে কমে যাওয়া। এটা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে মাথার যন্ত্রণা হচ্ছে, তার ফলে খিদে কমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার ওজনটা কমে যাচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না, সে ঘুমাতে পারছে না। তখন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসক এর প্রকৃত কারণটা অনুসন্ধান করে দেখে সেই মতো ব্যবস্থা নেবে। তাহলে এই সময় আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। তাহলে সতর্ক তার কারণে আমরা সেকেন্ডারি, এটা যে মাথা ব্যথার কারণ হিসাবে আমরা দেখছি, তার অভ্যন্তরে কোনো রোগ লুকিয়ে নেই তো, যেটা তার মাথা ব্যথা, মাথার যন্ত্রণা দিচ্ছে। তাহলে সেগুলি সম্পর্কে অনুসন্ধান করতে হবে। এর জন্য একজন সুচিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে। এবং এই মাথা ব্যথা সাধারণত আমরা দেখে থাকি বয়স্ক মানুষদের, মানে 60 ঊর্ধ্ব মানুষের ক্ষেত্রে এই টেম্পোরাল আর্থাইটিস থেকেও মাথা ব্যথা হতে পারে, গ্লুকোমা থেকেও মাথা ব্যথা হতে পারে, মাথায় রক্ত জমে তার মাথা ব্যথা হতে পারে, সাবডুলার যে হেমোটোমা থেকেও মাথা ব্যথা। এই সমস্ত মাথা ব্যথার কারণগুলি একজন চিকিৎসক অনুসন্ধান করবেন, বুঝবেন, ডায়াগনোসিস করবেন, তারপরে তার ব্যবস্থা নেবেন। মহিলাদের ক্ষেত্রে যেমন মাইগ্রেনের মাথা ব্যথাটা কমন, যদিও পুরুষদের হয় না তা নয়, মহিলাদের ক্ষেত্রে এটা আমরা ম্যাক্সিমাম দেখতে পাই, মাইগ্রেনের মাথা ব্যথা। সুতরাং এই বিষয়গুলি আমরা আগে ডায়াগনোসিস করে তারপরে তার চিকিৎসা। এবার চিকিৎসার ক্ষেত্রে আমরা কি চিকিৎসা নিতে পারি? চিকিৎসা বিভিন্ন ধরনের আছে। সেই চিকিৎসার মধ্যে আপনি কোন চিকিৎসা নেবেন, চিকিৎসা বিশেষ করে ওষুধ খাওয়ার ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বাজারে এমন কিছু কিছু চিকিৎসা ব্যবস্থা রয়েছে যেগুলি সাময়িকভাবে আপনাকে মুক্তি দেবে ঠিক, কিন্তু তার ফল মারাত্মক। সেগুলি নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পারছেন যে পেন কিলার নিয়ে কোনো ব্যথার চিকিৎসা করা যাবে না। প্রকৃত কারণটা উদ্ঘাটন করতে হবে এবং সেই কারণ অনুসারে সিমিলার, সিমিলেবাস, কিউরেন্টার, এই থিওরি অনুসারে যদি চিকিৎসা নেন, তাহলে এই মাইগ্রেন বা যে কোনো ধরনের মাথা ব্যথা, সে প্রাইমারি হোক সেকেন্ডারি হোক, সেগুলিকে আমরা দূরীভূত করতে পারবো খুব সহজে এবং খুব সামান্য পরিমাণ ওষুধের মাধ্যমে এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এটা করা সম্ভব। সেটাই হচ্ছে আমার এই MDL থেরাপি, এম ফর মেডিসিন। সেখানে আমরা বিভিন্ন ধরনের যে মেডিসিন রয়েছে, সেই মেডিসিনের মধ্যে তার অবস্থা বুঝে সেই ধরনের মেডিসিন তাকে প্রয়োগ করতে হবে। ডি ফর ডায়েট, এবং খাদ্য খাবার থেকেও এমন কিছু খাবার আছে যে সমস্ত খাবার খেয়েও তার মাথা ব্যথা শুরু হতে পারে, সেই খাবারগুলিকে অ্যাভয়েড করতে হবে। খাবারের মধ্যে আমরা আগেই বলেছি যে খাবারের মধ্যে আমরা যে বিভিন্ন ধরনের উপাদান পাই, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস এবং ফ্রেশ ওয়াটার, এর বাইরে কোনো খাবার হয় না। এই খাবারগুলির মধ্যে কোনটা খাবে কোনটা খাবে না তারও সেটাও ঠিক করতে হবে। আর এল ফর লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল, সারা রাত জেগে সে পড়াশোনা করছে বা মোবাইল দেখছে বা কম্পিউটারে কাজ করছে এবং দিনের বেলায় ঘুমাচ্ছে, এই যে স্লিপ সাইকেল চেঞ্জ হয়ে যাচ্ছে, এর ফলেও তার মাথা ব্যথা শুরু হতে পারে। সুতরাং সেগুলিও আমরা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে লাইফস্টাইল কেমন হওয়া উচিত সেটা আমরা ঠিক করে দিই। তবে কর্মক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যারা জড়িয়ে থাকি, সেই কাজ করেও
কিভাবে সুস্থ থাকা যায় সেটাই আমরা এই এমডিএল থেরাপির মাধ্যমে চিকিৎসাকে পৌঁছে দিই। যেমন রোগী ডাক্তারের কাছে এলেই ডাক্তারের উচিত সেই রোগীর কী ধরনের তার অবজারভেশন, মানে সঠিকভাবে তাকে অবজারভেশন করতে হবে। এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মাধ্যমে আমরা আজকে কঠিন রোগ বা দুরারোগ্য সেগুলিকেও আমরা সমাধান দিতে পারছি। তবে এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ছাড়া এমনি হোমিওপ্যাথির মধ্যেও বর্তমানে দেখবেন যে পলিফার্মেসি চলছে, একাধিক ওষুধের মিশ্রণ ঘটিয়ে ওষুধ প্রয়োগ করা হচ্ছে, তাতে করে সেই রোগীর ভালো তো সাময়িকভাবে হলেও দেখা যাচ্ছে তার খারাপটাই বেশি হচ্ছে। সুতরাং সেই সমস্ত চিকিৎসা ব্যবস্থাকে এড়িয়ে চলতে হবে। তাহলে দেখতে হবে সেই রোগীটার মাথা ব্যথা হচ্ছে কেন বা তার প্রকৃত কারণটা কি। এখানে আমরা সেই ডায়াগনোসিসটা করতে হবে, যন্ত্রণার প্যাটার্ন, তার হিস্ট্রি, তার ডিউরেশন, ইন্টেন্সিটি, তার সাইট এবং যন্ত্রণার কজেশন খুঁজতে হবে, কারণটা কি, কি কারণে তার মাথায় যন্ত্রণা হচ্ছে, লোকেশন, কোন জায়গায় তার ব্যথা শুরু হয়েছে, অক্সিপুটে হচ্ছে না কোনো বাস সাইডে হচ্ছে, মানে ডান সাইডে হচ্ছে না কোথায় হচ্ছে, কোথায় শুরু হলো এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে ইত্যাদি এই সমস্তগুলি দেখতে হবে। লোকেশন, সেন্সেশনটা কেমন, হাতুড়ি মারার মতো ব্যথা হচ্ছে না ঘিন ঘিন করে ব্যথা শুরু হচ্ছে ইত্যাদি এই সমস্তগুলো দেখতে হবে। মডালিটিস, এটা কোন সময় হচ্ছে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ব্যথাটা শুরু হচ্ছে, না রাত্রিতে বিছানায় যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যথাটা শুরু হচ্ছে, না দুপুরে শুরু হচ্ছে, এই মডালিটিসটা দেখতে হবে। তারপরে তার কনকমিটেন্ট, এই মাথা ব্যথার সঙ্গে সঙ্গে তার অন্যান্য উপসর্গ কিছু দেখা দিচ্ছে কিনা, মাথা ব্যথার সঙ্গে তার বমি হচ্ছে কিনা, মাথা ব্যথার সঙ্গে সে চোখে কম দেখছে কিনা, মাথা ব্যথার সঙ্গে তার প্রচণ্ড খিদে পাচ্ছে কিনা, মাথা ব্যথার সঙ্গে তার ঘুম আসছে কিনা ইত্যাদি এই সমস্ত বিষয়গুলি দেখে এবং আনকমন পিকুইলার সিমটম, রুগী বলবে না যে এটাই সিমটম, একজন ডাক্তারের দূরদর্শিতা, তার অবজারভেশন, সে পেশেন্টকে দেখে তার সঙ্গে কথা বলে কেস টেকিংয়ের মাধ্যমে এটা সম্ভব, তাকে সঠিক রাস্তাটা দেখানো এবং সঠিকভাবে এই যে জেনারেল সিমটম, পিকুইলার, আনকমন পিকুইলার সিমটম, তার মেন্টাল সিমটম, এসবগুলি কনসিডার করে তবেই তাকে একটা মেডিসিন নির্বাচন করতে হবে এবং সেটা হবে সিঙ্গেল মেডিসিন এবং সঠিক মাত্রায় তাকে সঠিক ডোজ প্রয়োগ করতে হবে এবং তাৎক্ষণিক অবস্থা, রোগীর তাৎক্ষণিক অবস্থা বুঝে সেই মতো ব্যবস্থা নিতে হবে, তবেই রোগীটাকে কিওর করা যাবে। তাই রোগ সারানোর জন্য এমডিএল থেরাপি হচ্ছে অদ্বিতীয়। এখানে মেডিসিন তার প্রয়োজন মাফিক তাকে দেওয়া হবে এবং মেডিসিনের মাধ্যমে রোগ সারতে বাধ্য, যদি সঠিক মাত্রায় ওষুধ নির্বাচন করা হয় বা সঠিক ওষুধটি নির্বাচন করা যায়, অবশ্যই সারবে। তাহলে এর জন্যে আমরা যে ট্রিগার ফ্যাক্টরগুলির কথা বললাম বা অন্যান্য সমস্যাগুলির কথা বললাম, এর জন্য একটা কাউন্সেলিং তার দরকার হয়। এই কাউন্সেলিংয়ের মাধ্যমেই তাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়া, সঠিক রাস্তা নয়, অনেকগুলি রাস্তা তার সামনে তুলে ধরতে হবে, সেই রাস্তাগুলির মধ্যে সে কোন রাস্তাটা নেবে তাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমি বললাম যে আপনি স্টেরয়েড খেয়ে মাথার যন্ত্রণাটা কমান, পেন কিলার খেয়ে যন্ত্রণা কমান, না, সেটা তাকে সিদ্ধান্ত নিতে হবে। কেন সেগুলো খাবে, কেন তার ভালো মন্দ দিকটা তার সামনে তুলে ধরতে হবে, তবেই তো সে সিদ্ধান্তটা নিতে পারবে। এছাড়া বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসাবে আমরা এমডিএল থেরাপির মাধ্যমে যেটা দিয়ে থাকি, হোমিও মেডিসিন, যেটা সিঙ্গেল মেডিসিনে হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে আমরা সিঙ্গেল মেডিসিনের মাধ্যমে তার ব্যথার নিরসন, রোগ নিরসন করতে সক্ষম হচ্ছি এবং সেই ব্যবস্থাই তাদের নিতে হবে। সেই কাজটা
সেই সিদ্ধান্তটা কে নেবে? রুগীকে নিতে হবে। ডাক্তারবাবু এই সমস্তগুলো দেখবেন, দেখার পরে সঠিক ওষুধ প্রয়োগ করবেন এবং বিকল্প যে ব্যবস্থাগুলি রয়েছে সেগুলি সম্পর্কে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকে তুলে ধরা হবে এবং সে কোন সিদ্ধান্তটা নিতে চাচ্ছে, কিভাবে তাকে নিজেকে সুস্থ রাখতে চাচ্ছে, সেটা তার উপরে ছেড়ে দিতে হবে। এইভাবেই এই চিকিৎসা পেতে হলে আমরা সাইড এফেক্টহীনভাবে এমডিএল থেরাপির মাধ্যমে তার চিকিৎসা দিয়ে থাকি। এই সাইড এফেক্ট এটা কি জিনিস সেটা আগামী দিন মানুষ আরও ভালো করে বুঝবেন। সাইড এফেক্ট মানে মেডিসিনাল সাইড এফেক্ট, মেডিসিন একটা খেয়ে আরও 5টা রোগের সৃষ্টি হতে পারে। আপনি সিদ্ধান্ত নিজে নেবেন, কোনো নন মেডিকেল পার্সন বা কোনো বন্ধু বা কোনো দালালের চক্রের মধ্যে পড়বেন না। একজন ডাক্তারের কাছে পরামর্শ নেবেন, ডাক্তার কি বলছে শুনবেন, প্রয়োজনে সেকেন্ড ওপিনিয়ন নেবেন, অন্য কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন, তবেই আপনি সিদ্ধান্ত নেবেন এবং সেইভাবে আপনার রোগ সারানোর প্রয়াস নেবেন। তাহলে দেখবেন সুস্থ থাকবেন এবং ভবিষ্যৎটা ভালো হবে। নমস্কার। যদি ভালো লাগে আমার এই পরামর্শ তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, একটা লাইক দেবেন এবং চিকিৎসার জন্য যোগাযোগ করবেন। নমস্কার, ধন্যবাদ।